আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাইফুর রহমান। মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ্য নিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাঙ্কে নেমে তল্লাশি চালিয়ে মাংসের টুকরো ও চুল উদ্ধার করা হয়। তবে এই মাংসের টুকরো বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন। এদিকে খুনের মূল হোতা নিহত সংসদ সদস্য আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান সহ ৪ জনের বিরুদ্ধে নজরদারি জারি করেছে সিআইডি। এর আগে মঙ্গলবার ডিবি প্রধান হারুন জানান, যতক্ষণ পর্যন্ত নিহত সংসদ সদস্যের দেহাংশের খোঁজ না মিলবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। সিআইডিকে আরও নতুন কিছু জায়গায় তল্লাশি চালানোরও অনুরোধ করেছেন তিনি। ঢাকা কুয়ালালামপুর ৩০,০০০ টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। এ পথে শ্রমিক যাত্রীরা পড়েছেন চরম সংকটে। এ অবস্থার জন্য এয়ারলাইন্সগুলোর কারসাজিকে দায়ী করেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ আটাব নেতারা। উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে নানা অজুহাত। শরীয়ত খানের রিপোর্ট। চলতি মাসে বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা। ভিসাপ্রাপ্তদেরও ৩১শে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয়া হয়। হঠাৎ এমন ঘোষণায় নতুন ও দেশে আসা কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়েছে। আর এই সুযোগে টিকিটের দাম ৪ গুণ পর্যন্ত বাড়িয়েছে এয়ারলাইন্সগুলোর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টিকিট সিন্ডিকেটগুলো। আর এতেই ঢাকা কুয়ালালামপুর ৩০,০০০ টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। একজন কর্মীর মালয়েশিয়া যেতে যেখানে ৪.৫ থেকে ৫ লাখ টাকা খরচ হয়, সেখানে টিকিটের অস্বাভাবিক দাম শ্রমিকদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। আমরা ৪.৫ লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু এখন আমাদের ৫ লাখ টাকা করে দিয়ে আমাদের টিকিট নিতে হয়েছে। আমরা এখন টিকিট হাতে পাই নাই। টিকিট হাতে পেলে তখন শিওর হতে পারবো আর কি। এখনো সিকিউরিটির জন্য ওয়েট করতেছি। বাড়তি যাত্রীর চাপে ৪টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বাংলাদেশ বিমান। আরও ৪টি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে তারা। বেসরকারি এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে, তারপরও মিলছে না টিকিট। প্রতিদিনই বিভিন্ন ট্রাভেল এজেন্সি আমাদের কাছে জানাচ্ছে, ফোন করছে যে এক্সট্রা ফ্লাইট তো দিছে, সিস্টেমে দেখা যাচ্ছে এক্সট্রা ফ্লাইট আছে, কিন্তু আমরা তো টিকিট পাইলাম না। ক্রাইসিস হয়েছে বা এক্সট্রা ফ্লাইট দিচ্ছেন, কুয়ালালামপুর ঢাকা খালি আসবে, সেটা ঠিক আছে। তার মানে কি ৩০,০০০ টাকারটা ৪০,০০০ হইতে পারে, ৫০,০০০ হইতে পারে, না ধরে নিলাম ডাবল হইলো ৬০,০০০ টাকা হইতে পারে। ১ লক্ষ বা ১,১০,০০০ টাকা কেন হবে? দাম বাড়ানোর জন্য মালয়েশিয়া থেকে ফেরার পথে সিট খালি থাকার যুক্তি দেখাচ্ছে এয়ারলাইন্সগুলো। ওনাদের এই তথ্যটা আমি কালকেও বলেছি, এটা ঠিক না। এটা ওপেন করে দেওয়া হয়েছে। যখন ওপেন করে দেওয়া হয় সবাইকে বলা হয় আপনারা কাটেন, এবং টিকিট তো কাটছি। কুক্ষিগত করে বা ব্যাড ইন্টেনশন করে এগুলো কোনো কিছু না। ওয়ান ওয়ে এবং রিটার্ন দুটো মিলিয়ে আসলে অ্যাভারেজ কস্টিংটাকে ক্যালকুলেট করা হয়। এটা আসলে ডিমান্ডের কারণে আসলে ফেয়ারটাকে এখন আসলে চেঞ্জ হয়েছে। এই যে ফেয়ারগুলো নির্ধারিত হয় কিংবা কিছু, এটা কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সে যে কোনো রুটের ব্যাপারে এখানে আপনার আইকাওর একটা পলিসি এখানে ইনভলভ থাকে, আয়াটার একটা পলিসি ইনভলভ থাকে, সাথে রেগুলেটরি অথরিটির একটা ব্যাপার থাকে। যাত্রী চাহিদার সুযোগে টিকিটের অস্বাভাবিক দাম বাড়ানোর প্রবণতায় লাগাম টানার দাবি রেমিটেন্স যোদ্ধাদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস আজ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গর্বিত অংশীদার বাংলাদেশ। বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় এ পর্যন্ত ১৩১ বীর সেনানী জীবন দিয়েছেন। বাংলাদেশ শান্তিরক্ষীদের নেতৃত্ব ও নিরপেক্ষতা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিরাপত্তা বিশ্লেষক কাজী শরীফ উদ্দিন মনে করেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন করলেও তা জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে কোনোই প্রভাব ফেলবে না। আতিকা রহমানের রিপোর্ট। বিশ্বে যুদ্ধবিধ্বস্ত দেশ, সংঘাত ও সংকটময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে লক্ষ্য তা বাস্তবায়নে সবার আগে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা 4 দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা 40টি দেশে 63টি মিশন সফলভাবে শেষ করেছে। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6000-এর বেশি শান্তিরক্ষী কাজ করছেন।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মানবতার কল্যাণে এ পর্যন্ত 131 বীর জীবন দিয়েছেন, আহত হন আরো 239 জন। বাংলাদেশের শান্তিরক্ষীরা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মিশনে পেশাগত দক্ষতা, সততা আর মানবিকতার বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন। জাতিসংঘ মিশনে এই ব্লু হেলমেটের আন্ডারে 36 ইয়ার অতিক্রম করে 37 ইয়ার তারা কন্টিনিউ করছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সশস্ত্র বাহিনী তথা শান্তিরক্ষী বাহিনী, তাদের মেইন অ্যাসেট হচ্ছে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নেতৃত্ব, কর্তৃত্ব এবং ব্যক্তিত্ব। তারা যখন দায়িত্ব পালন করে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, আঞ্চলিকতার উপরে উঠতে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে আছে। সম্প্রতি জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে এই শান্তিরক্ষীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। সেখানে সশস্ত্র বাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি, যাকে পক্ষপাত দুষ্ট ও বিভ্রান্তিমূলক বলে প্রতিবাদ জানায় সেনা সদর। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পায়। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর আর্থিক মদদে এমন উদ্দেশ্যমূলক প্রতিবেদন করা হয়ে থাকতে পারে। যিনি উপস্থাপন করেছেন যে তাসনিম খলিল, উনি অনেক বিতর্কিত। যে নেট্রো নিউজের মাধ্যমে ডয়েচে ভেলে তো জার্মান ভিত্তিক, এটাকে ফিনান্স সাপোর্ট দেয়। কারা ফিনান্স সাপোর্ট দেয়? NED নামে একটা সংস্থা, ন্যাশনাল এনরোলমেন্ট ফর দ্য ডেমোক্রেসি। তা এইটার জন্ম সম্বন্ধে আমাদের জানতে হবে যে যখন 9/11-এর পর আমাদের যে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA, তারা বিভিন্ন দেশের তথ্য কালেকশনের জন্য বা বিভিন্ন ডিফেন্স পলিসি কালেকশনের জন্য নতুন করে তারা একটা গোয়েন্দা সংস্থা টাইপের তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের NED। শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি ও পেশাগত দক্ষতার দায়বদ্ধতা বিশ্বের কাছে প্রমাণ করেছে বাংলাদেশ। তাই কোনো ষড়যন্ত্র বা ভিত্তিহীন সংবাদ জাতিসংঘ মিশনে প্রভাব ফেলবে না বলেই মনে করেন পর্যবেক্ষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটিতে শান্তিরক্ষী র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ভোর 6টায় অনুষ্ঠিত র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় মন্ত্রী বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে শান্তিরক্ষী বাহিনীর হয়ে বাংলাদেশের সৈনিকরা লড়াই করছে তাতে গর্বিত দেশের মানুষ। অন্যদিকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশকে পাশে পেয়ে আনন্দিত জাতিসংঘ। ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে খুলনায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ভেসে গেছে 3060টি পুকুর এবং 9115টি ঘেরের মাছ। এতে 245,95,50,000 টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য অফিস। এদিকে স্থানীয়দের অভিযোগ, টেকসই বাঁধ না থাকায় দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়ে। খুলনা থেকে SM মনিরুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এক রাতেই নিঃস্ব খুলনার মৎস্যজীবীরা। স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 ফুট উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে জেলার দাকব, কয়রা ও পাইকগাছার অন্তত 5টি বাঁধ ভেঙে গেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী খুলনার 1835 মেট্রিক টন সাদা মাছ ও 1724 মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1356টি কাঁকড়া খামার। এতে মাথায় হাত খামারিদের। আমাদের ঘের বাড়ি ডুবে গেছে, বেড়ি বাঁধ ভেঙে অনেক ঘর বাড়ি তলায় গেছে, ঘের বাড়ি তলায় গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য বলছে, খুলনার 52টি ওয়ার্ডের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 4,52,200 মানুষ। জেলা সড়ক ও জনপদ
জলপথ বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক প্রায় ২০ কিলোমিটার। সব মিলিয়ে জেলায় 271 কোটি 85 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অত্র এলাকায় পানি ঢুকে প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে গিয়েছে। অনেক মানুষ ইতিমধ্যে রাস্তার উপর আছে, অনেক মানুষ উঁচু জায়গায় স্থান নিয়েছে, যেহেতু আমার এখানে কোনো সাইক্লোন শেল্টার নাই। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টেকসই বাঁধ না থাকায় প্রতিবার ঘূর্ণিঝড় ও বন্যায় তাদের ভোগান্তি বাড়ে। 200 পরিবার মতো এখনো বানভাসী অবস্থায় আছে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, অত্র এলাকায় আমাদের টেকসই ভেড়িবাঁধ চাই। বাঁধটা যদি একটু সবাল হতো তাহলে আমাদের এইটা থেকে মুক্তি পেতাম। বাঁধ বেঁধে দিলে আমাদের এখান থেকে আর পানি যাতায়াত করবে না, আমাদের তোলায় যাবে না। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পূর্বাভাস পাওয়ার পর থেকেই আমরা পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা মাঠে বাঁধ মেরামতে নেমে পড়ি এবং ঝড় আঘাত করলে পর থেকেই আমাদের যেসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরিশালের বিভিন্ন উপজেলা। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, উপজেলাগুলোতে কখন নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন যে তথ্যটি প্রথমে আপনাকে দিতে চাই যে গতকাল কিন্তু গভীর রাত অবধি বরিশাল মেইন শহরে যেই এলাকাগুলো রয়েছে সেখানেই কিন্তু পুরোপুরি স্থানে বিদ্যুৎ সংযোগ হতে আমরা দেখিনি। বিশেষ করে এই শহরের একটু বর্ধিত এলাকা যেগুলো রয়েছে এবং সেখানে যে গাছপালা রয়েছে সেগুলো ভেঙে তার উপর পড়ায় এবং খুঁটি উপরে পড়ায় সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে একটু দেরি হচ্ছে। তো তথ্য আপনি একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে যে অজুপাটিকো আওতায়, আর যেটি আছে পল্লী বিদ্যুতের আওতায় যেগুলো অর্থাৎ অন্যান্য উপজেলাগুলো রয়েছে, বরিশাল সদর সহ আরো 9টি উপজেলা রয়েছে, সেখানে কিন্তু অবস্থা আরো বেগতিক। আমি গতকালকে কথা বলেছিলাম যে পল্লী বিদ্যুতের যিনি পরিদর্শক রয়েছেন অশ্রুর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে উপজেলাগুলোতে ভিআইপি এলাকা যেগুলো, সেই এলাকা মানে অল্প সংখ্যক জায়গা যেগুলো সাধারণত ইউনো অফিস কিংবা থানা সংশ্লিষ্ট এরিয়া, ওই এরিয়াটুকে কোনোভাবে কষ্ট করে বিদ্যুৎ সংযোগ চালু করা গেলেও অন্যান্য উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে আসলে চালু করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা সেখানে বলছেন যে যেভাবে গাছ পড়েছে সেখানে আর যেভাবে বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে, যদি পুরোপুরি বিদ্যুতের আওতায় আনতে হয় তাহলে কমপক্ষে 1 মাস সময় লাগবে, এমনটি আমাদের স্থানীয়রা জানিয়েছেন। তো আমরা খোঁজ নিয়েছিলাম অন্যান্য উপজেলাগুলোতে, আসলে বিদ্যুৎ বিভাগের যারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে। আরেকটু তথ্য জানাতে চাই, বরিশালের ফায়ার সার্ভিস যারা, তারা গাছ কেটে আসলে শেষ করতে পারছে না। প্রতিটি এলাকায় এত পরিমাণে গাছ পড়েছে যে প্রচুর পরিমাণে তাদের লেবার লাগতেছে, যে কারণে আসলে বিদ্যুৎ সঠিকভাবে সচল করা যাচ্ছে না। তবে বরিশাল এই যে প্রধান শহরগুলোতে, সিটি কর্পোরেশন এলাকায় কিছুটা এলাকায় এখন বিদ্যুৎ চলছে, আর বর্ধিত এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। আর অন্যান্য যে 9টি উপজেলা সেগুলোর কথা তো বলা বাহুল্যই যে সেগুলোর মূল শহরে অর্থাৎ থানা এবং উপজেলার বাহিরে আসলে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই, আসতে আরো মানে দীর্ঘ সময় লাগবে, এমনটি আমাদেরকে বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় প্রশাসন জানিয়েছেন। মারফি, বরিশাল থেকে এই ছিল বিদ্যুৎ পরিস্থিতি, আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট সহ সুন্দরবনের ক্ষতির বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী SM শামসুর রহমান। শামসুর রহমান, ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে কিন্তু বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সুন্দরবন এবং মৎস্য সেক্টর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনে এই পর্যন্ত কিন্তু 40টি বন্যপ্রাণীর মৃতদেহ পাওয়া গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু আমাদের বন বিভাগ জানিয়েছে। তাদের যে বন বিভাগের যে পল্লীগুলো রয়েছে যেখানে তারা অবস্থান করে, সেই বন বিভাগের সেই এইগুলোতে কিন্তু এখনো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে টিনের চালা উড়ে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। পুকুরগুলোতে কিন্তু যে পুকুর সে জলাধার ছিল সেই পুকুরগুলো কিন্তু লবণ পানি ঢুকে গেছে, এছাড়া কিন্তু লবণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এছাড়া পল্লী বিদ্যুৎ আমাদের জানিয়েছে তাদের কিন্তু 4,80,000 গ্রাহকের ভিতরে এখনো 2 লক্ষ গ্রাহক কিন্তু তারা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এটি কিন্তু শরণখোলা মোরালগঞ্জে বেশি। তবে এই বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এর জন্য কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেও আমাদের বেগ পেতে হচ্ছে। এমনকি ঘূর্ণিঝড়ের দিনে কিন্তু এক নারীর মৃত্যু ঘটেছিল, কিন্তু সেইটা কিন্তু আমরা একদিন পরে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এমনকি যারা এখানে রয়েছে তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে যে তাদের পরিবারের কি অবস্থা জানতেও কিন্তু তারা পাচ্ছেন না বলে আমাদের জানাচ্ছে। আমি এখন রয়েছে বাগেরহাট সদরের খারদার
শহরের খাদ্যার এলাকা, সেখানে কিন্তু এই একটি রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তাটিও কিন্তু পানিবন্দী থাকার কারণে কিন্তু মানুষের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে বিশেষজ্ঞরা আমাদের বলছেন। এছাড়া যে আমার বাগেরহাটে যে মৎস্যঘেরগুলো রয়েছে, মৎস্যঘেরগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য বিভাগ আমার জানিয়েছে। তাদের ঘেরের মাছগুলো ভেসে গেছে এবং এতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারফি, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় যাবেন তিনি। গেল ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলে গেলেও ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে দিনে 2 থেকে 3 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোট শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তারা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে আছেন। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু, মামলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রার্থী নির্বাচিত হওয়া এবং রেমালের ক্ষতির কারণে ২৫টি উপজেলার ভোট বাদ দিয়ে এ ধাপে ৮৭টি উপজেলায় ভোট হচ্ছে। কোনো কিছু হয় নাই, ঠিক মতো ভোটটা দিতে পারছি, নিজের ভোট নিজে দিয়েছি। আশা করি শহর সহ কিছু অঞ্চলে ব্যাপক উপস্থিতি হবে। ভোট তো ভালো দিলাম, এখন ৮টা পর্যন্ত বাজারে 10টা, এখন লোক আসা শুরু করতেছে আর কি। লোকে তো না এলা, পরিবেশটা কি হবে, মানুষ আসবে তারপর না পরিবেশ তৈরি হবে। ব্যালটে ভোট দিয়ে ভালো লাগলো, ভোটের পরিবেশ ভালো। দর্শক, ভোট গ্রহণের বিষয়ে জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, কেন্দ্রের পরিবেশ এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? জি মারফি, আজকে কুমিল্লার 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এবং মুরাদনগরে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই 4টি উপজেলায় মোট 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ চেয়ারম্যান পদে 15 জন, আর ভাইস চেয়ারম্যান পদে 19 জন, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, ভোটার উপস্থিতি অনেক জায়গায় কম আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি ভোটার উপস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা একটু আগেও দেখেছি অনেক বড় একটি লাইন রয়েছে, কিন্তু তীব্র গরমের কারণে আস্তে আস্তে ভোটার উপস্থিতি কমছে এই কেন্দ্রগুলোতে। আর সকাল থেকে আমরা কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি যে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং ভোট যেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই পরিবেশ নিশ্চিত করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি র্যাব, পুলিশ এবং বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সও কিন্তু প্রতিটি কেন্দ্রেই তারা মহড়া দিচ্ছে। আমরা এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের পরিস্থিতির খোঁজখবর পাইনি। একটু আগে কথা বলেছি পুলিশ সুপারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিটি উপজেলায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়েছে। ভোটারদের সাথেও আমরা কথা বলেছি, তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। তবে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে যারা সংশ্লিষ্ট প্রার্থী এবং এজেন্টদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভোটার উপস্থিতি, যে গরমের তীব্রতা রয়েছে, গরমটা একটু কমে আসলে ভোটাররা কেন্দ্রমুখী হবে। তারা বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন এবং কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ভোটারদেরকে কেন্দ্রমুখী করার জন্য এবং কেন্দ্রে এনে ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু
আগে আমি যেই ভোট কেন্দ্রটি দাঁড়িয়েছি, এই কেন্দ্রে যারা এজেন্ট রয়েছেন, যারা প্রার্থীর লোকজন রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু ভোটারদেরকে কেন্দ্রমুখী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু আগে এই কেন্দ্রের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি। তিনি পর্যবেক্ষণে এসে যেটা জানিয়েছেন যে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারছে। সকল প্রার্থীরাই তাদের এজেন্ট দিয়েছে। মারফি, কুমিল্লার ভোট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। অস্থির নিত্য পণ্যের বাজার। বিশ্ববাজারে কিছু পণ্যের দাম কমলেও প্রভাব পড়েনি দেশের বাজারে। বিশেষজ্ঞরা বলছেন বাজার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং গোষ্ঠী স্বার্থ প্রভাবমুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি নির্ভর পণ্যের শুল্ক প্রত্যাহারের পাশাপাশি আসছে বাজেটে নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তার খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। রফিকুল ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়ে যায় ভোজ্য তেল, গম, চিনিসহ বেশ কিছু পণ্যের দাম। পরবর্তীতে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলেও দেশের বাজারে তেমন কোনো প্রভাব নেই। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বাজারে বেড়েই চলেছে ডলারের দাম। আমদানি করা পণ্যের সাথে দেশে উৎপাদিত পণ্যের দামও লাগামহীন। সয়াবিন যেটা ইনটেক, ওটা রমজানে যা ছিল এখনও তাই। মাঝখানে ইন্ডিয়ান কিছু চিনি আসছিল, তখন একটু দামটা কম ছিল। এখন আবার ওটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আবার আগের মধ্যে 140 টাকা 35 টাকা বিক্রি করতে হচ্ছে। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। সংসার চালাতে দিশেহারা সাধারণ মানুষ। 2 বছর আগে তেল ছিল 700 টাকা 600 টাকা 5 লিটার, সেই তেল এখন 1000 টাকা 5 লিটার। দিনের দিন সবকিছুর দামই বাড়তে আছে, আর আমাদের বেতন তো আর বাড়তে আছে না, যাদের কারণে এইরকম হইতেছে বাজার, তাদের ব্যবস্থা নেওয়া উচিত। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা সহ নানা কারণে নিত্যপণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না। টাকার যে মূল্য এটা অনেক হ্রাস পেয়েছে, তাই ডলারের দাম কমলেও টাকায় দাম কমে নাই। যেহেতু তাদের ব্যয় বেড়েছে, তাই তারা আয় বাড়ানোর জন্য জিনিসপত্রের দামটাকে বৃদ্ধি করেছে। চলমান অস্থিরতার মধ্যে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে আমদানি করা অতি প্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহারের মত অর্থনীতিবিদের। শুল্ক এবং করগুলো প্রত্যাহারই করতে পারি, কমানোর কথা বলা হয়, কিন্তু একবারে ছোট ছোট করে যদি কমানো হয় এটার বড় প্রভাব বাজারের ভিতরে পড়ে না। স্বল্প আয়ের মানুষের জন্য আরও বেশি সম্প্রসারণমূলক সামাজিক নিরাপত্তা প্রয়োজন। সরাসরি যেমন সামাজিক নিরাপত্তা যেখানে আমরা ভাতা দিচ্ছি সেইটার পরিমাণ বাড়ানো এবং সেইটার আওতা বাড়ানো, একই সাথে যেই ধরনের আমাদের সামাজিক নিরাপত্তায় মানুষ নিজেই নিজেকে নির্বাচন করতে পারেন, যেমন OMS এর মতো প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোর আওতা আরও বেশি বৃদ্ধি করা দরকার। নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসতে পারবেন না। তাকে 7-8 দিন প্রধানমন্ত্রী বলা যাবে। মঙ্গলবার রাজ্যের বেহালায় এক নির্বাচনী সভায় এ মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 2টি রোড শো ও একটি নির্বাচনী সভা করেন মমতা। রোড শো শেষে ওই নির্বাচনী সভায় মমতা বলেন এবার ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। এদিকে শেষ দফায় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কলকাতায় প্রথমবারের মতো রোড শো করেছেন নরেন্দ্র মোদীও। ভারতের লোকসভা নির্বাচনের শেষ 7ম দফার ভোট গ্রহণ হবে আসছে 1 জুন। গাজায় ফের ইসরায়েলি হামলায় 13 জন নারীসহ অন্তত 21 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে শরণার্থীদের তাঁবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ওই এলাকাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাফায় এই হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অঞ্চলটিতে ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত 10 লাখ ফিলিস্তিনি রাফা ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে মঙ্গলবার স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাফায় ইসরায়েলি অভিযানের বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খেলার খবর। কাবাডি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল নিশ্চিত করতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে বেলা 4টায় ম্যাচটি শুরু হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আসরে এখন পর্যন্ত দুটো দলই অপরাজিত। আগের 2 ম্যাচে লাল সবুজে হারিয়েছে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে। অপরদিকে ইন্দোনেশিয়া জয় পেয়েছে পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দিনের বাকি ম্যাচগুলোতে লড়বে পোল্যান্ড, মালয়েশিয়া বিকেল 5টায়, ইরাক, কেনিয়া সন্ধ্যা 6টায় ও দিনের শেষ
ম্যাচে সন্ধ্যা 7টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে উগান্ডা। জাতীয় খেলা কাবাডির উন্নতিতে নিতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ। রাষ্ট্রীয় পর্যায় থেকে পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং খেলোয়াড়দের আকৃষ্ট করতে বাড়াতে হবে চাকরির সুবিধা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ৩য় দিনে খেলা দেখতে এসে এসব কথা জানান সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠকরা বলছেন, জাতীয় খেলার উন্নয়নে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে, সাথে নিতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ। মাহফুজুল ইসলামের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ৪র্থ আসরের ৩য় দিনের খেলা দেখতে উপস্থিত সমাজের বিশিষ্টজনেরা। এছাড়াও জাপান, নেপাল, পোল্যান্ডের খেলা দেখতে গ্যালারিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। টান টান উত্তেজনার খেলা কাবাডির আবেদন এখনও কতটা বিরাজমান তা এসব ছবি দেখলেই বোঝা যায়। দেশের জাতীয় এই খেলার প্রবল সম্ভাবনা থাকার পরও ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে অনেকটাই পিছিয়ে এর চর্চা। কাবাডির সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী উদ্যোগের বিকল্প নেই বলছেন সমাজের বিশিষ্টজনেরা। বাংলাদেশ কাবাডির টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের কাবাডি খেলাকে স্কুল পর্যায়ে জনপ্রিয় করলে সুফলটা বেশি পাওয়া যাবে। বাজেট বাড়াতে হবে আমাদের এই খেলাগুলোতে, যেগুলোতে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে, আর্চারিতে ভালো করছে, কাবাডিতে ভালো করছে। তো এইগুলোতে আমার মনে হয় পুরো বাংলাদেশে আরও বেশি ট্রেনিংয়ের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। প্রতিটি জিনিসেই যদি কোনো একটি রিওয়ার্ডের ব্যবস্থা থাকে তাহলে সেখানে ছেলে মেয়েদের আকর্ষণের জায়গা তৈরি হয়। অবশ্যই তাদের যদি শুধু চাকরি না আরও কিছু ফ্যাসিলিটি দেওয়া যায়, নিশ্চয়ই তারা আরও বেশি আগ্রহী হবে কাবাডিতে অংশগ্রহণ করার জন্য। একটা খেলোয়াড়ের চাকরির সুযোগ, খেলোয়াড়দের তরুণ খেলোয়াড়দের খেলার মাঠের সুযোগ ব্যবস্থাপনা, তারপরে ক্লাব কালচারটাকে আবার নিয়ে আসা, স্পন্সরদেরকে প্রণোদনা দেওয়া, এইসব বিষয়গুলিকে যদি আমরা না আনি, আমরা যতই কথা বলি কাজ হবে না কোনো। বাংলাদেশের জাতীয় খেলা অতি দ্রুত বিশ্ব পরিমণ্ডল থেকে লাল সবুজের জন্য বড় সাফল্য নিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।